জামাত ইসলাম যদি মহান মুক্তিযুদ্ধে অংশ নিত তাহলে বাংলাদেশে এই ৭২-এর সংবিধান তৈরি হতো না। বিএনপি রাষ্ট্রকে একটা সিস্টেমের মধ্য দিয়ে নিতে চায়, কিন্তু জামাত ইসলাম ওই যে সিস্টেমের মধ্যে না থেকে তারা বাইতুল মুকাররম গেটে যেতে চায়। ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরলে বিএনপিকে যেমনিভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে, ঠিক একইভাবে জামাতকেও হতে হবে। রাশেদ খান, আপনি যদি বলেন যে আপনি কি ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলার পক্ষে, আবার হচ্ছে যে ৫ থেকে ৮ আগস্টের সংবিধান ছুঁড়ে না ফেলা যদি ভুল হয়ে থাকে, সেই ভুল কি জামায়াত ছাত্র প্রতিনিধিদের বলবেন? দেখেন, যখন অভ্যুত্থান হয় বা কোনো যুদ্ধ হয় বা বিপ্লব হয়, তখন তো আসলে সাংবিধানিক প্রক্রিয়া হয় না, এক্স্যাক্টলি যেটা আমরা জুলাই গণ অভ্যুত্থানে হয়েছে। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পরে এই রাষ্ট্রকে আপনি কি আসলে মাপ জাস্টিসের মাধ্যমে পরিচালনা করবেন, নাকি আসলে প্রকৃত ন্যায় বিচার বা সিস্টেমেটিক ওয়েতে আপনি পরিচালনা করবেন? ঠিক সংবিধানটা হলো সেই সিস্টেমেটিক ওয়ে। এটা যে আপনার সবসময় বাইবেল আকারে সামনে রাখতে হবে বিষয়টা তো এরকম না। কিন্তু গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে সংবিধান তারা মেনে শপথ নিল, এই রাষ্ট্রপতিকে মেনে তারা তার হাতেই শপথ নিল, পরবর্তীতে ৬ মাস পরে তারা বলে যে এই সংবিধান মানে না, ১ বছর পরে বলে যে এই রাষ্ট্রপতি মানে না। এখন যে সমস্যাগুলো হচ্ছে, আমি বলবো না যে সমস্যা নাই, হ্যাঁ, সংবিধান আপনার মতো করে আপনি ব্যাখ্যা করতে পারবেন, আমার মতো করে আমি কিন্তু সেটার পাল্টা ব্যাখ্যা করতে পারবো। বিষয়টা তো এরকম, মানে এখন যেটা হচ্ছে জাতীয় সংসদে, এটা তো অভ্যুত্থানের শক্তিদের মধ্যে। তো জামাত ইসলাম তাদের মতো করে তারা বক্তব্য দিচ্ছে, ঠিক একইভাবে বিএনপি সাংবিধানিক প্রক্রিয়ায় বক্তব্য দিচ্ছে, কারণ বিএনপি রাষ্ট্রকে একটা সিস্টেমের মধ্য দিয়ে নিতে চায়। কিন্তু জামাত ইসলাম ওই যে সিস্টেমের মধ্যে না থেকে তারা বাইতুল মুকাররম গেটে যেতে চায়, যেটা ভাই বললেন। এখন একদিকে আপনি বলছেন যে এই কমিটিগুলো হচ্ছে, সেই কমিটিগুলোতে আমাকে শেয়ার দিতে হবে, ফেয়ার শেয়ার, মানে সমান সমান। তো ঠিক আছে, একটা দাবি করতেই পারেন আপনি, সেটা আস্তে আস্তে 30% হতে পারে, সেটা 20% হতে পারে, বা 40% হতে পারে, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আপনি সেই আলোচনা বাদ রেখে আপনি কেন রাজপথে নামছেন, কার বিরুদ্ধে নামছেন, এর মধ্য দিয়ে আসলে আপনি কাকে সুযোগ তৈরি করে দিচ্ছেন? দেখেন, বিএনপি এবং আওয়ামী লীগ দুটো বড় দল, তাই না? আওয়ামী লীগ তো এখন মাঠে নাই বা তাদের কার্যক্রম নাই, বিএনপি আছে। অন্যদিকে জামাত বিএনপি তো একসময় মিত্র ছিল। এই দুইটা দলের জন্যই ভয়টা কি আসলে কমন ভয়, কিন্তু সেটা হচ্ছে আওয়ামী লীগ। ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরলে বিএনপিকে যেমনিভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে, ঠিক একইভাবে জামাতকেও হতে হবে। সুতরাং এই জায়গাটা মাথায় রাখতে হবে। এখন আপনি ওই উত্তর গেটে প্রোগ্রাম করলেন, সেখানে যদি আওয়ামী লীগের কর্মীরা যুক্ত হয়, এই জিনিস মাথায় রেখেই কি এটা বাস্তবায়ন করবে না এরকম? আমি বলছি এরকম আওয়ামী লীগের তো বিভিন্ন প্ল্যান থাকতে পারে। জামাত ইসলাম যে মাঠে যাচ্ছে, যেখানে সংসদে জনগণের প্রতিনিধি হিসেবে আলোচনার জায়গাটা আছে, খুব ভালো ডিবেট হচ্ছে, মানুষ কিন্তু এনজয় করছে। মানুষ তো বলছে যে আমরা প্রায় ১৬ বছর আমরা কিন্তু বক্তব্য শুনতে পারি নাই, এখন মানুষ শুনছে। জামাত ইসলাম, এনসিপি তার কথা বলছে, বিএনপি বলছে। পরবর্তী সংসদের টিআরপি বেড়েছে, কিন্তু একটু আগে আশরাফ কায়সার বললেন এই আলোচনা মানুষ শুনতে চায় না, তেলের দাম নিয়ে কোনো আলোচনা নাই, হামের টিকা নিয়ে। আমি সেখানে আসবো। আপনি আমাকে যে প্রশ্ন করেছিলেন, আপনি যে প্রশ্ন করেছিলেন, দেখেন ৭২-এর সংবিধান, যদি আমি আজকে একটা লেখা প্রকাশ করেছি, সেখানে আমি বলছি জামাত ইসলাম যদি মহান মুক্তিযুদ্ধে অংশ নিত তাহলে বাংলাদেশে এই ৭২-এর সংবিধান তৈরি হতো না। আচ্ছা, কারণ সেই সময় জামাত ইসলাম এই বিষয়টি নিয়ে তারা কিন্তু প্রতিবাদ জানাতে পারত। ঠিক একই ভুলটা, আমি যদি একটু শেষ করি, ঠিক একই ভুলটা হয়ে গেছে ওই ৮ আগস্ট ২০২৪-এ। যদি এই সংবিধান না মেনে, রাষ্ট্রপতিকে না মেনে একটি বিপ্লবী সরকার বা জাতীয় সরকার গঠন করত, তাহলে এই পরবর্তীতে সমস্যা বা সংকট বা খামাখা একটা আলোচনা, যেটা ভাই বললেন, এখন যে আলোচনাগুলো হচ্ছে, এই আলোচনাগুলো আসলে দরকার ছিল না। তাহলে ভুলটা কে করলো? ওই সময় তো জামাত ইসলাম কোনো বাধা দেয়নি, এখন তো তারা বাধা দিচ্ছে। আচ্ছা।